প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো বিধান তো সংবিধানে নাই। তো উনি নিজেই তো সংবিধান লঙ্ঘন করে পালিয়ে গেছেন। এখন প্রতিপক্ষ কারা? নিজেরাই তো নিজেদের প্রতিপক্ষ। তো নিজেদের যখন নিজেদের প্রতিপক্ষ তৈরি হয়, এমনও হতে পারে, যেমন ধরেন অতীতে যেমন হয়েছে যে বিএনপি যাকে নমিনেশন দিল না, কেউ গিয়ে আওয়ামী লীগে গিয়ে নমিনেশন নিল। এখন তো এমনও হতে পারে বিএনপি যাকে নমিনেশন দিল না, সে আপনার বিদ্রোহ করে এসে সে স্বতন্ত্র দাঁড়ালো। হ্যাঁ, নির্বাচন একটা আয়োজন করা একটু কঠিন অন্য কারণে। কারণ বিষয় হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের মাঠ পর্যায়ে প্রশাসন, এবং যেহেতু আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে কিছু সংস্কারের কথা বলেছি, পার্লামেন্ট ইলেকশনের প্রসিডিউরাল একটা সংস্কার, সাংবিধানিক একটা সংস্কারের ব্যাপার আছে। আর বিএনপি যেই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে যে নির্বাচন কঠিন, কারণ এখন পর্যন্ত আমরা জানি না নির্বাচনটা আসলে কোন ফরম্যাটে হতে যাচ্ছে। কারণ নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট আসলে আমরা সেখান থেকে কিছু ফিডব্যাক পাবো। আর কনস্টিটিউশনাল ফর্মটা কি দাঁড়াচ্ছে, মানে বিএনপি যেটা বলেছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা কথা আছে, এটা কি এখন হবে না পরে হবে, এই কিছু ছোটোখাটো দ্বিধা আমাদের মধ্যে আছে। তবে নির্বাচন নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে প্রথম থেকেই ধন্যবাদ জানিয়েছি এজন্য যে আমরা যখন প্রথম, আপনার মনে আছে আপনার এখানে শোতেই আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে ইলেকশন কবে হতে পারে, আমরা একটা রাফ একটা আইডিয়া দিয়েছিলাম যে 1 থেকে 1.5 বছর লাগতে পারে হচ্ছে আপনার সংস্কারের কাজে, আর 3 থেকে 6 মাস লাগতে পারে এর পরবর্তী ইলেকশন আয়োজনে। অ্যাকর্ডিংলি আমরা দেখলাম যে চিফ অ্যাডভাইজার এই ধরনের একটা রূপরেখা উনি বলেছেন যে 2025-এর শেষ থেকে 2026-এর শুরু পর্যন্ত উনি এরকম একটা টাইম ফ্রেম স্পেসিফিক না বললেও উনি একটা ধারণা দিয়েছেন, যেটা ওনার প্রেস সেক্রেটারি আরও একটু কনফার্ম করে বলেছেন যে জুনের মধ্যে হতে পারে। এখানে খুব বেশি আমি পার্থক্য দেখি না। ব্যাপার হচ্ছে ইলেকশন করতে এত সময় লাগবে কেন? একটা তো বিষয় আছে যে সংস্কারের একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে, দুঃখিত, সংস্কারের জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কনস্টিটিউশন। কারণ আমরা এখন যে সরকারটা আছি বা আমরা যেই পরিবর্তনের মধ্য দিয়ে এসেছি, এটার একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা এক ধরনের এই সরকারকে বৈধতা দেওয়ার একটা বিষয় আছে। সেই বৈধতাটা কি আমরা আগে করেই তারপর ইলেকশনে যাব, নাকি আমাদের মধ্যে একটা ওই যে আপনার 90-এ যে একটা রূপরেখা হয়েছিল সবাই মিলে যে ঠিক আছে আমরা এটাই করলাম, নেক্সট পার্লামেন্টে সেটাকে রেকটিফাই করবে। এত বড় একটা অভ্যুত্থান হয়েছে যে আমরা তো জানি যে অভ্যুত্থান সবসময় হয় মানে কনস্টিটিউশনের বিপক্ষে গিয়েই। যেহেতু ফ্যাসিবাদ আমাদের সব জায়গায় বন্ধ করে দিয়েছে, ইলেকশন বন্ধ করে দিয়েছে, আন্দোলন বন্ধ করে দিয়েছে, সাধারণ পরিবর্তনের পথ সবটাই সে বন্ধ করে দিয়েছে। ফলে আমাদেরকে এমন একটা জায়গায় গিয়ে সরকারকে পরিবর্তন করতে হলো, কারণ আপনার প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো বিধান তো সংবিধানে নাই। তো উনি নিজেই তো সংবিধান লঙ্ঘন করে পালিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে কনস্টিটিউশনের যে রিফর্মটা আসছে সেটার পরে যদি ইলেকশন হয়, এখানে কনস্টিটিউশনে কী রিফর্মটা আসছে, পার্লামেন্টের কোনো কিছু এখানে আসবে কি না সেটা আমাদের দেখতে হবে। আর বিএনপি চেয়ারপারসন যেটা বলেছেন বা চেয়ারম্যান যেটা বলেছেন যে নির্বাচন কঠিন হবে অ্যাকচুয়ালি, এবং উনি বলেছেন যে এবারে নির্বাচন সহজ হবে না। তো এটা একটা ক্রিটিক্যাল দিক থাকতে পারে, সেটা হচ্ছে এবার নির্বাচন মানে ট্রেডিশনাল যেটা হয় যে যার শক্তি যেখানে কেন্দ্র দখল করা, প্রভাবিত করা, জাল ভোট দেওয়া, এটাকে উনি মিন করতে পারেন যে এবার ইলেকশনটা হাইলি ফেয়ার ইলেকশন হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের একটা সংস্কৃতি কাজ করে, যখন প্রতিপক্ষ থাকে না তখন নতুন প্রতিপক্ষের দিকে মানুষের দৃষ্টি যায়। তো এখন প্রতিপক্ষ কারা? নিজেরাই তো নিজেদের প্রতিপক্ষ। তো নিজেদের যখন নিজেদের প্রতিপক্ষ তৈরি হয়, এমনও হতে পারে, যেমন ধরেন অতীতে যেমন হয়েছে যে বিএনপি যাকে নমিনেশন দিল না, কেউ গিয়ে আওয়ামী লীগে গিয়ে নমিনেশন নিল। এখন তো এমনও হতে পারে বিএনপি যাকে নমিনেশন দিল না, সে আপনার বিদ্রোহ করে এসে সে স্বতন্ত্র দাঁড়ালো। তো ইলেকশন যেহেতু খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এটা সবাই ধারণা করছে, সো এখানে কিন্তু কাউন্টার একটা শক্তি দাঁড়িয়ে যেতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। তো এই ধরনের নানা ইকুয়েশন থেকে হয়তো উনি বলতে পারেন।